পৌর ভোটের মতো কি পঞ্চায়েত নির্বাচনও পিছিয়ে দিতে চাইছে রাজ্য সরকার? সময়ে ভোট হলেও কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করার দাবি জানালেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। রাজ্য ও সিভিক পুলিশ দিয়ে ভোট হলে এবারের নির্বাচনও শান্তিপূর্ণ হবে না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। ট্রাইব টিভিতে একান্ত সাক্ষাৎকারে তৃণমূলকে রাজ্যে সন্ত্রাসের প্রবর্তক বলেও আক্রমণ শানালেন বাম নেতা। নির্বাচন হওয়ার কথা মে মাসের শেষে বা জুনে, বা আদৌ হবে কিনা, কিভাবে হবে, কেন্দ্রীয় বাহিনী হবে না রাজ্য পুলিশের তত্ত্বাবধানে হবে। আবার অনেকে বলছেন যে শাসক দল যেহেতু এখন একটু কোণঠাসা অবস্থায় আছে, তাই লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন করার ঝুঁকি তারা নেবে না। কি মনে হয় আপনার? দেখুন, পঞ্চায়েত নির্বাচন আইনত এবছরে হওয়ার কথা, কিন্তু মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্বে কোনো আইন না। পৌরসভার নির্বাচন 2020-তে হওয়ার কথা ছিল, হয়নি। কারণ হিসাবে দেখিয়েছিলেন হচ্ছে করোনা। 2021-এ কিন্তু বিধানসভার নির্বাচন হলো, করোনা কারণ হলো না। বিধানসভা নির্বাচনের পরেও পৌরসভার নির্বাচন করা যেত চাইলে, হলো না। 2 বছর পিছিয়ে 2022-এর 25শে ফেব্রুয়ারি পৌরসভার নির্বাচন হলো। ফলে আইনত যা হওয়া সঙ্গত মমতা ব্যানার্জির রাজত্বে তা হয় না। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পিপলস পারসেপশনে কার্যত একটা চোরেদের দল। আমি নিজে ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না যে সব তৃণমূল কংগ্রেস চোর। অনেক ভালো মানুষ, সৎ মানুষ এখনো তৃণমূল কংগ্রেসে আছেন বলে আমি বিশ্বাস করি। কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেই নিজেকে চোর প্রতিপন্ন করেছে, চোর বানিয়েছে। এবং সিবিআইডির তদন্তে একটার পর একটা যেভাবে ধরা পড়ছে এবং যা তাদের কার্যকলাপ দেখা যাচ্ছে, তাতে পিপলস পারসেপশনটাকে আর অস্বীকার করা যায় না। মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারবেন না। তাহলে এই রকম একটা নেগেটিভ সিচুয়েশনে পঞ্চায়েত ভোট করতে মমতা ব্যানার্জি ঝুঁকি নেবেন কি না, এটা লাখ টাকা দামের প্রশ্ন। ভদ্রমহিলা তো আনপ্রেডিক্টেবল, সুতরাং নির্দিষ্ট করে কিছু বলাটা সম্ভব না। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত, এইটুকু শুধু বলতে পারি। কিন্তু মমতা ব্যানার্জি আদৌ নির্বাচন করবেন কি করবেন না, সে আশঙ্কা আপনার মতো আমাদেরও আছে। শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন পরিচালনার দাবি তুলছেন, সেই দাবিকে কি আপনারা সমর্থন করেন? এই রাজ্যের রাজ্য পুলিশ তৃণমূল কংগ্রেসের সরকারের দলদাসে পরিণত হয়েছে, এই অভিযোগ আমরা বারবার করেছি। এবং পুলিশে নতুন রিক্রুটমেন্ট বন্ধ হয়ে আছে প্রায় গত 10 বছর ধরে। রাজ্য পুলিশের পুলিশ ফোর্সের সংখ্যা কমতে কমতে এখন 86,000-এ এসে দাঁড়িয়েছে। আর 1,07,000 সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ। সিভিক পুলিশকে কোনোভাবেই নির্বাচনের কোনো দায়িত্ব দেওয়া যাবে না, এটা কোর্টের রায়। তাহলে এই মাত্র 86,000 পুলিশ দিয়ে পশ্চিমবাংলার 50% জায়গায় নির্বাচন করা কি আদপে সম্ভব? সুতরাং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকারেরই চাওয়া উচিত, কিন্তু মমতা ব্যানার্জি চাইবেন না। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, যদি মেনে নেন দাবি ভালো, যদি মেনে না নেন, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করাতে চান, তাহলে সে নির্বাচন শান্তিপূর্ণ হবে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। গতবারেও নির্বাচন শান্তিপূর্ণ হয়নি 2018-এ। সম্ভবত 17 জনের মৃত্যু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের দিন। এবছর সংখ্যাটা সেক্ষেত্রে আরো বেড়ে যাবে।
পঞ্চায়েত নির্বাচন কোনো কালেই এখানে খুব শান্তিপূর্ণ হয় না। আমি 2008-এর কথা বলতে পারি, মুর্শিদাবাদ জেলায় 32 জন মারা গিয়েছিলেন, শুধু মুর্শিদাবাদ জেলায়। আর আমি তো আমার সাংবাদিকতা জীবনে 98, 3, 8, 13, 18 পাঁচটা পঞ্চায়েত নির্বাচন কভার করেছি। তা আমি 98, 3, 8 তো ভিভিডলি বলতে পারি আপনাদের ডিসপেন্সেশনে। 1998-তে জাস্ট তৃণমূল হয়েছে, তখন অবিভক্ত মেদিনীপুরের বহু জায়গায় বামপন্থীরা সন্ত্রাস করেছিল। আবার আমি 2003-এ আমার নিজের চোখের সামনে দেখা এই ঘটকপুকুর অঞ্চলে, মালঞ্চ অঞ্চলে রেজ্জাক মোল্লা, তখন আপনাদের মন্ত্রী, বন্দুক হাতে করে তিনি তার দলের সতীর্থদের দেখিয়ে দিচ্ছেন আরএসপিকে কিভাবে মোকাবিলা করতে হবে। আমার চোখের সামনে দেখা, আরএসপি একটা নেতা ছিলেন লোকমান মোল্লা বলে। তো এই সন্ত্রাসের ঐতিহ্য তৃণমূল আমলে হচ্ছে, আমি তো অস্বীকার করছি না, কিন্তু সন্ত্রাসের ঐতিহ্য শুধুমাত্র তৃণমূলের, এটা মানতে বোধহয় একটু অসুবিধা আছে। না, আমিও কখনো এ কথা বলছি না যে 34 বছরে আমাদের সময় কোথাও কোনো সমস্যা ছিল না বা কোথাও কোনো অসুবিধা হয়নি, বা সমস্ত নির্বাচন 100% গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠিত করা সম্ভব হয়েছিল। এ দাবি আমি কখনো করি না, আপনার সামনেও করব না। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি নির্দিষ্ট করে দেখেন তাহলে দেখবেন যে সমস্ত ঘটনা, এই যা আপনি বলছেন, এটা বিক্ষিপ্তভাবে কোনো একটি অঞ্চলকে আপনি নির্দিষ্ট করতে পারছেন। একটা সময় হয়তো রেজ্জাক মোল্লার অধ্যুষিত অঞ্চলকে করতে পারছেন, একটা সময় পূর্ব মেদিনীপুরের কিছু অংশকে করতে পারছেন, কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে একই সঙ্গে আপনি বোধহয় করতে পারছেন না। অথচ তৃণমূল কংগ্রেসের আমলে যেটা বাস্তব সত্য, সেটা হচ্ছে যে সর্বত্র ঘটছে। আপনাদের কেউ তার বাইরে থাকছে না। বামপন্থীরা চ্যালেঞ্জের মুখে হয়েছে, কখনো বিরোধীদের দ্বারা, কখনো সিপিএম তার শরিকদের দ্বারা, সেখানে কিন্তু সন্ত্রাস হয়েছে। কুচবিহারে হয়েছে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে, দক্ষিণ চব্বিশ পরগনা আরএসপির সঙ্গে হয়েছে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে কংগ্রেসের সঙ্গে হয়েছে, আবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা অন্য জায়গাতে তৃণমূলের সঙ্গে হয়েছে। চ্যালেঞ্জ এখানেই হয়েছে বামপন্থীরা, বিশেষত সিপিএম তো গন্ডগোল হয়েছে। সুভাষ নস্করের বাড়ি পুড়ে গেছিল, আপনাদের মন্ত্রী ছিলেন। হ্যাঁ, আমি আবার আপনাকে বলছি যে ঘটনাবিহীন ছিল, আমি এ দাবি কখনো করছি না। 1978-এ প্রথম পঞ্চায়েত, 83-তে দ্বিতীয়, 88-তে তৃতীয়, তারপর 93, তারপর 98। 98 উত্তরকালটা আপনি বলেছেন, 93 পর্যন্ত এরকম ইনসিডেন্ট খুব বেশি নেই। 98 উত্তরকাল আমাদের রাজ্যে নানানভাবে সন্ত্রাস সংগঠিত করবার বাতাবরণ তৈরি হচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন আকাশ থেকে আনন্দমার্গীদের অস্ত্রবর্ষণ, সময়কালটা মেলাম। পাঁশকুড়া লাইনের প্রবর্তন, সময়কালটা মেলাম। তৃণমূল কংগ্রেস কেশপুর সিপিএমের শেষপুর স্লোগান, সন্ত্রাস, গ্রাম দখল, এলাকা দখল, বোমাবাজি, সময়কালটা মেলান। ফলে এই সবগুলোর একটা কালমিনেশনে কথাটা হয়তো ঠিক যে যখন শক্ত বিরোধিতা, শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে হয়েছে, তখন এ ধরনের কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আমি আবার আপনাকে বলবো, ঘটনা ঘটার জায়গাগুলো একদম নির্দিষ্ট। গোটা রাজ্য জুড়ে ঘটেছে এমনটা না। ধরুন উত্তর 24 পরগনা, আপনি কোনো উদাহরণ বের করতে পারবেন? সম্ভবত পারবেন না। জলপাইগুড়ি, এখন ভেঙে জলপাইগুড়ি আলিপুরদুয়ার। শাসনে ভোটের নামে প্রহসন হতো, ওই একটা শাসন, এবং সেটাও 1998। হারোয়া, খড়িবাড়ি, ভোজেরহাটটা দক্ষিণ 24 পরগনায় পড়ে গেল। বর্ডার। হারোয়া খুব বেশি না, নির্দিষ্ট উদাহরণ খুব বেশি বের করতে পারবেন না। একটা বুথ, দুটো বুথ
পারলেও পারতে পারেন। খড়িবাড়ি তো শাসনেরই মধ্যে। শাসনের যে ঝগড়াটা, সেই ঝগড়াটা আসলে ভেরির মালিকানার ঝগড়া, এবং এই ভেরির মালিকানা নিয়ে একটা মাফিয়া গোষ্ঠী, তাদের পরস্পর বিরোধিতা আমাদের আমলেও ছিল। কয়লা খনি অঞ্চলে মাফিয়া গোষ্ঠীর বিরোধিতা 47-এর স্বাধীনতার পর থেকেই ছিল। পেরেনিয়াল প্রবলেম। হ্যাঁ, এগুলো সব হচ্ছে কতগুলো নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট সমস্যার বহিঃপ্রকাশ। কিন্তু রাজনৈতিক দল হিসাবে সিপিআইএম তারা বিরোধীদের ভোটে দাঁড়াতে দিচ্ছে না। বিরোধীরা ভোটে দাঁড়াতে গেলে পরে এই যে মোক্তার বলে ছেলেটি সম্প্রতি নিজে বোম বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণে নিহত হলো, আপনার মনে পড়বে যে 2018 সালের পঞ্চায়েতে আমাদের একজন মহিলা প্রার্থী হতে গেছিল বলে এই মোক্তার তাকে রাস্তায় চুলের মুঠি ধরে মাটিতে ফেলে পিটিয়েছিল। সেই ছেলেটি দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। বোমা বাঁধতে গিয়ে সেই বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। এই ছেলেটি ওই ঘটনাটি ঘটিয়েছিল। এই রকম রেফারেন্স কি আপনি আমাদের সময় দিতে পারছেন? আপনি ভেবে দেখুন, পারছেন না। কিন্তু এই রকম রেফারেন্স দিতে পারছেন না মানে সবটা 100% শান্তিপূর্ণ ছিল। আই এম নট ক্লেমিং দ্যাট। কিন্তু অনেকগুলো বাস্তবতা কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনার কারণ ছিল, এবং সেগুলো আমাদের পার্টির পক্ষ থেকে স্পেসিফাই করা হয়েছিল, এবং পার্টির পক্ষ থেকে সেইগুলো আটকানোর জন্য প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এগুলো প্রচুর পরিমাণে গৃহীত হয়েছিল। আমার নিজের মনে আছে প্রয়াত কমরেড অনিল বিশ্বাস, তিনি আমাকে একটা মিটিংয়ে যাওয়ার পথে বলেছিলেন হুগলি জেলার একটি অঞ্চল সম্পর্কে, যে এই যে এখানে আমাদেরই একজন নেতার নাম করে বলেছিলেন বিরোধীদের দাঁড়াতে দিচ্ছে না, এটা ঠিক কাজ হচ্ছে না, এটা ভবিষ্যতে বুমেরাং হবে। তিনি 6 লক্ষ ভোটে জিততেন, মারা গেছেন। অনিলদা অনেক দূরদৃষ্টি সম্পন্ন নেতা ছিলেন। আপনি যার কথা বলছেন যে সাংসদের কথা, তিনি রামবিলাস পাসওয়ানের রেকর্ডও ভেঙে ফেলেছিলেন। হ্যাঁ, আরামবাগ, বদনগঞ্জ, গোঘাট ইত্যাদি জায়গা, তো ওখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম জিতত। আমি তো বলছি আপনি আরামবাগ, গোঘাট চিহ্নিত করবেন, এবার আপনি হুগলি জেলার বাকি কোনো জায়গা, বদনগঞ্জ, জাঙ্গিপাড়ায় কিছু হতো না।